আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আলোচনার শুরুতেই আপনাদেরকে একটি ছবি দেখার অনুরোধ করছি। নিশ্চয়ই দর্শক মণ্ডলী আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন। আমি খুব নিশ্চিত নই এই ছবিটিতে যে বোতলের ছবিটি আপনারা দেখছেন, এই বোতলে মধু নাকি বিষ নাকি সেই আলোচিত তৈল। তৈল নিয়ে বাংলাদেশে খুব বেশি রকমের আলোচনা আছে। আপনারা জানেন যে বাংলাদেশে এই ক্ষমতায় যারা থাকেন তাদেরকে তৈলমর্দন করে নানাবিধ সুবিধা এবং স্বার্থ হাসিলের একটা উপায় উপাত্ত, এগুলো নিয়ে বিস্তর আলোচনা আছে, আপনারা জানেন। এখানে যে ব্যক্তির হাতে বোতলটি দেখছেন তাকে তো নিশ্চয়ই আপনারা চিনেন। আর যিনি বোতলটি প্রদান করেছেন অথবা এই বোতলের বিষয়বস্তু নিয়ে সোৎসাহে আলোচনা করছেন, সেই ব্যক্তিকেও আপনারা চেনেন। তাদেরকে নতুন করে পরিচয় করে দেওয়ার আমার কিছু নাই। আমি আলোচনার গভীরে ঢোকার আগে একটি সংবাদ এবং সেই সংবাদের সূত্র ধরেই আলোচনা। আমরা জানি গত 14ই এপ্রিল পহেলা বৈশাখ বাংলা নববর্ষের সূচনার দিনে বাংলাদেশে একটি যুগান্তকারী ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী টাঙ্গাইলে নিজে উপস্থিত হয়ে কৃষি কার্ড প্রদানের এই যে কার্যক্রম, যেটি তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেটি তিনি শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। নিশ্চয়ই বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে কৃষি নির্ভর এই দেশ, সেখানে কৃষকদের জন্য নানাবিধ সুবিধা সম্বলিত এই কৃষি কার্ড, নিশ্চয়ই সেটি একটি আলোচনা এবং চাঞ্চল্যের বিষয়। তবে এই অনুষ্ঠান ছাপিয়ে যে বিষয়টি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, ট্রলড হচ্ছে, সমালোচনা হচ্ছে, যে বিষয়গুলো প্রাসঙ্গিক সেগুলোই আলোচনা হচ্ছে। সেই বিষয়টি এরকম যে শাইখ সিরাজ, তাকে সাধারণভাবে দর্শকরা চেনেন একজন কৃষি ব্যক্তিত্ব হিসাবে। তিনি বিটিভিতে মাটি ও মানুষ এই ধরনের একটি কৃষি নির্ভর প্রামাণ্যচিত্র এটি পরিচালনার মধ্য দিয়ে তিনি আলোচনায় আসেন এবং তিনি যথেষ্ট প্রশংসিত হন। পরবর্তীতে তিনি নিজে একটি চ্যানেলের মালিক হন এবং সেই চ্যানেলে ওই নামটির সঙ্গে হৃদয়ে শব্দটি যুক্ত করে হৃদয়ে মাটি ও মানুষ এই শিরোনামে তিনি একটি অনুষ্ঠান উপস্থাপনা করেন, পরিচালনা করেন। এই অনুষ্ঠানের সামগ্রিক বিষয়গুলোই তার মালিকানাধীন। তিনি টাঙ্গাইলে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে আলোচনায় এসেছেন। প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার একজন সাংবাদিক বা সংবাদ মাধ্যম ব্যক্তিত্ব কিংবা টেলিভিশন চ্যানেলের মালিক তিনি গ্রহণই করতে পারেন। আমি প্রথমেই এই বিষয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি যে ওই সাক্ষাৎকারটি কী ছিল, কী বিষয়বস্তু, একটু ছোট্ট করে উল্লেখ করি। আমরা জানি টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশে কৃষকদের জন্য বহুমুখী সেবা সমৃদ্ধ কৃষক কার্ড এই কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এখানে একটি বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করেন কৃষি খাতের আধুনিকায়ন ও কৃষকদের সমস্যা সমাধানের স্থায়ী সমাধানের যে রোডম্যাপ তারেক রহমান তুলে ধরেছেন, সেই বিষয়েই কানেক্টিং কিছু প্রশ্ন করেছেন জনাব শাইখ সিরাজ। সাক্ষাৎকারের শুরুতেই শাইখ সিরাজ জানতে চান বাঙালির সার্বজনীন উৎসবের এই দিনটিকে কেন কার্ড বিতরণের জন্য বেছে নেওয়া হলো। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। পহেলা বৈশাখ এখন বড় সামাজিক উৎসব রূপ নিলেও এর আদি যোগসূত্র কৃষির সঙ্গে। আগে এই দিনে কৃষিপণ্যের ব্যবসায়ীরা হালখাতা খুলতেন। ফসলি সনের সঙ্গে বৈশাখের যে সম্পর্ক, তাকে সম্মান জানাতেই এই কৃষিকার্ড বিতরণের জন্য এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে, এমনটি প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে জানান। এটি প্রসঙ্গক্রমে আমি একটু আলোচনা করলাম। এবার আসি শাইখ সিরাজকে তারেক রহমানের সাথে এই খুব ঘনিষ্ঠ সাক্ষাৎকার দেখার পরে অনেকেই আশ্চর্য হয়েছেন। আমি আগেই বলেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে ব্যাপক আলোচনা এবং ট্রলড হচ্ছে। শাইখ সিরাজ 5ই আগস্ট 2024 পরে কিছুটা অন্তর্ধানে চলে গিয়েছিলেন। বিগত সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সংশ্লিষ্টতা, সরকারের কাছ থেকে নানাবিধ সুযোগ সুবিধা নেওয়া এবং সরকারের প্রয়োজনে অপ্রয়োজনে সরকারের প্রশংসা বয়ান করে
বিস্তর সময় দিয়ে সেগুলোকে পাবলিকের কাছে প্রেজেন্ট করে সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ, এবং এই দৃষ্টি আকর্ষণ কোনো নির্মোহ কারণে এমনটি ভাবার কোনো সুযোগ নাই। সেখান থেকে নানাবিধ সুযোগ সুবিধা নেওয়ার যে প্রবণতা বিগত দিনে নানা গণমাধ্যম এই মিডিয়া পার্সনদের ছিল, সেটি তো আমরা জানি। তার একজন গুরুত্বপূর্ণ ছিলেন শাইখ সিরাজ। ফলে 5ই আগস্টের পরে তিনি গর্তে লুকিয়েছিলেন, অন্তর্ধানে ঘটেছিল তার। তিনি আবার গর্ত থেকে বের হয়ে হঠাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামনে তাকে দেখে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা কৌতূহল, আশ্চর্য, সবলতা এগুলো হয়েছে। এবং এই প্রশ্ন তো উঠেছে যে গণভবনে হাসিনার সান্নিধ্য লাভের জন্য যিনি খুব বেশি তৎপর থাকতেন, তিনি অবশেষে টাঙ্গাইলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনেও পৌঁছে গেছেন। এটিকে অনেকে কৃতিত্ব বলছেন, এটিকে তার সেই তৈল মর্দনের একটা সাফল্যের অংশ হিসাবে দেখছেন। কেউ কেউ এটাকে তার এই যে তিনি শুধু কৃষিকাজ, ফসলি জমিতে আবাদ সংক্রান্ত বিষয়ে তিনি যে প্রতিভাবান তা নয়, তিনি স্থাপকতার চাষাবাদেও যথেষ্ট যোগ্য এবং প্রতিভাবান মানুষ, এমন সমালোচনাই আমি দেখছি। এই শাইখ সিরাজ সর্বশেষ 2023 সালের 11ই ফেব্রুয়ারি তিনি বিগত সরকারের প্রধানমন্ত্রী, ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুণকীর্তন করে, কৃষি সম্পর্কে গুণকীর্তন করে একটি বড় ধরনের কাজ তিনি করেছিলেন মিডিয়ায়। এবং তিনি তার সেই চ্যানেল, তার পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে, চিঠি দিয়ে অন্যান্য সকল মিডিয়ায় তিনি অনুরোধ করেছিলেন এটিকে যথাযথ গুরুত্ব দিয়ে প্রচার করার জন্য। সেটি ইলেকট্রনিক এবং প্রিন্ট সব মিডিয়ায় তার ওই চ্যানেলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। এবং তিনি ব্যক্তিগতভাবে টেলিফোন করে যোগাযোগ করেও পার্চু করেছিলেন যাতে তার এই বিষয়টি সম্যকভাবে মিডিয়ায় আসে, এবং সেই চেষ্টায় তিনি সফল হয়েছিলেন। তার শিরোনাম ছিল শাইখ সিরাজের উপস্থাপনায় শেখ হাসিনার ফসলি উঠোন। মানে গণভবনে শেখ হাসিনা যে কৃষিকাজ করেছিলেন সেটিকে উপস্থাপনের জন্যই তিনি মূলত এই অনুষ্ঠানটি করেছিলেন। অনুষ্ঠানটির ন্যারেটিভ ছিল শেখ হাসিনার ফসলি উঠোন, গণভবনে বাংলার মুখ শীর্ষক প্রামাণ্য প্রতিবেদনটি ওই দিনের কথা উল্লেখ করা হয়েছে। আজ শনিবার 9:30টায় চ্যানেল আইয়ে শাইখ সিরাজের উপস্থাপনায় হৃদয়ে মাটি মানুষ অনুষ্ঠানে সম্প্রচার করা হবে। এখানে আরও একটি ছবি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই গণভবনের বিখ্যাত লেক, চিতল মাছ ধরার সেই লেক, তেলাপিয়া মাছ বড়শিতে গেঁথে যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছিল, সেই লেকের পাড়ে বসে, মোড়ায় বসে অত্যন্ত ঘনিষ্ঠভাবে শাইখ সিরাজকে আলোচনায় রত দেখা যাচ্ছে, গল্পে, খোশ গল্পে মত্ত দেখা যাচ্ছে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সেখানেও এই পত্রিকার শিরোনাম হয়েছে গণভবনে বাংলার মুখ। অর্থাৎ সকল পত্রিকা এবং সকল ইলেকট্রনিক মিডিয়া এই সংবাদটি যে প্রচার করতে বাধ্য হয়েছিলেন অথবা করেছিলেন, তার একটি প্রমাণ হিসাবেই আমি এটি উপস্থাপন করি। সর্বশেষ যেটি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, এই শাইখ সিরাজ তিনি নিজ দাবে একটি নিবন্ধ লিখেছিলেন যে শাইখ সিরাজ শেখ হাসিনার কৃষি দর্শন। এটি পত্রিকায় ছাপা হয়েছিল 28 সেপ্টেম্বর 2022। এই দীর্ঘ নিবন্ধ, এবং এই নিবন্ধ ব্যক্তি তোষণ করে নিজের সুবিধা এবং স্বার্থসিদ্ধির একটা গুরুতর প্রবণতা, এটি না ভাবার কোনো কারণ নাই। কারণ এই নিবন্ধটি এত বড়, এটি আমি পড়েছি, আমার 22 মিনিট সময় লেগেছে। ফলে শাইখ সিরাজ নিজে ছাড়া খুব বেশি লোক তার এই নিবন্ধ পড়তে উৎসাহিত না হওয়ারই কথা। আমি একটু উল্লেখ করি তিনি কী লিখেছিলেন সামান্য। দীর্ঘ অনিশ্চিত সময় পার করে দায়িত্ব গ্রহণ করেছে নতুন নির্বাচিত সরকারের, অর্থাৎ এটি 2009 সালের কথা বলছি। প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শপথ গ্রহণের 1 মাস পর 2009 সালের 12ই ফেব্রুয়ারি নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নিচ্ছেন জিল্লুর রহমান। দেশের সব শীর্ষ ব্যক্তির সমাগম বঙ্গভবনে। নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ শেষে অতিথি আপ্যায়ন পর্ব। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তখন ভিভিআইপি বেষ্টিত। নিরাপত্তা অব্যাহত সুদীদের ডিঙিয়ে প্রধানমন্ত্রীর সামনে চলে গেলাম। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে বললাম, মাঘের শেষ দিন আজ, বাইরে তুমুল বৃষ্টি। মাইক্রোফোনটি এগিয়ে দিলাম প্রধানমন্ত্রীর সামনে, স্মরণ করিয়ে দিলাম জনপ্রিয় খনার বচন, যদি বর্ষে মাঘের শেষ,
কানে যেতেই প্রধানমন্ত্রী পুরো 2 পংক্তি সমস্বরে উচ্চারণ করলেন, যদি বর্ষে মাঘের শেষ, ধন্যী রাজার পূর্ণ দেশ, স্তাবকতার নমুনা দেখুন। দরবার হলের অভ্যাগতদের মনোযোগ তখন সেদিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞেস করলাম, প্রকৃতি বলছে ফসল এবার ভালো হবে, আপনি কি বলেন? তিনি মহিমান্বিত সবাই দেশের আগামী পরিকল্পনায় কৃষি সমৃদ্ধির দিকে বিশেষ মনোযোগ রাখলেন। এবার তিনি আরও বলছেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধুর কৃষি দর্শন ও পদক্ষেপগুলো নিয়ে কয়েকটি অনুষ্ঠান, তথ্য প্রমাণ্য চিত্র নির্মাণ করার সুযোগ পেয়েছি। জাতির পিতার গ্রামীণ চিন্তাভাবনা নিয়ে তৃণমূল কৃষকের প্রাণের কথা তুলে আনতে এমন কিছু বিষয় আমার সামনে এসেছে, যার ভিতর দিয়ে আমি বাংলার কৃষি সভ্যতা থেকে উঠে আসা একজন রাজনৈতিক নেতা, স্বাধীনতার স্থপতি তথা রাষ্ট্রনায়কের পারিবারিক জীবনের গভীরতা দেখেছি। এইভাবে তিনি হাসিনার দৃষ্টি আকর্ষণ করছেন এবং তিনি পরবর্তীতে সুযোগ পেয়েছিলেন। তিনি গণভবনে বসে শেখ হাসিনার এই যে বিপুল অর্থ ব্যয়, তার শখের কৃষি বাগান, যেটির আউটপুট এবং বিনিয়োগ দুটির মধ্যে কোনো সামঞ্জস্য ছিল না, রাষ্ট্রীয় অর্থের অপচয়ই অনেক ক্ষেত্রে ঘটেছে, সেগুলো তিনি যথেষ্ট প্রশংসার বয়ান তুলে ধরে নিজের স্বার্থসিদ্ধি হাসিল করেছিলেন। শেখ হাসিনা বঙ্গবন্ধু তো থাকলো, এরপরে তিনি অনেকটা অপ্রাসঙ্গিকভাবে আবার বলছেন ওই লেখার মধ্যেই, ওই পরিবারের আরেক প্রতিনিধি আমাদের প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, তিনি গ্রাম বাংলার তথা তার নিজ গ্রামের সব ঐতিহ্য গভীরভাবে লালন করেন। ছোট আপা, খেয়াল করুন, ছোট আপার সঙ্গে বহুবার গ্রামীণ জীবন ও কৃষির নানা বিষয় নিয়ে কথা হয়েছে। সত্যি দেশের জীবন ব্যবস্থার সর্বস্তরেই তাদের দৃষ্টি রয়েছে। এই যে বয়ানটি আমি দীর্ঘ করে একটু উপস্থাপন করলাম, কারণ তো নিশ্চয়ই আপনারা বুঝছেন। এই বয়ানগুলো তিনি কেন করেছিলেন আমরা তো বুঝতে পারি। 2018 সালে আওয়ামী সরকারের আমলে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেছিলেন। স্বাধীনতা পুরস্কার পাওয়ার মতো তার যোগ্যতা নাই এমনটি আমি বলতে চাই না, কিন্তু এই পুরস্কার প্রাপ্তি অন্যান্য নানাবিধ প্রাপ্তির বিষয় তো তার ছিলই, সেগুলোই তিনি চরমভাবে উপভোগ করার সব ধরনের প্রচেষ্টা করেছেন। আমার তাতেও আপত্তি নাই। তিনি মনে প্রাণে আওয়ামী লীগের আদর্শ বিশ্বাস করতে পারেন। গোপালগঞ্জ তার পৈতৃক নিবাস, সেক্ষেত্রে তিনি আওয়ামী সভানেত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সেখান থেকে নানাবিধ হালুয়া রুটির ভাগ তিনি নিতেই পারেন। কিন্তু এই ব্যক্তি আবার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে পৌঁছে গেলেন, তার মায়ের স্মৃতি রোমন্থন করে তাকে খানিকটা ইমোশনালি এঙ্গেজ করার চেষ্টা করলেন। প্রশ্ন হলো, তারেক রহমানের সামনে এই লিঙ্কগুলো কারা করে দেন? এই স্তাবক, এই দালাল, বিগত ফ্যাসিবাদের দোসর, যারা হাসিনাকে ফ্যাসিবাদী হয়ে ওঠার ক্ষেত্রে অতিরিক্ত প্রশংসায় ভাসিয়েছিলেন, তাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো শাইখ সিরাজ। শাইখ সিরাজ শেখ মুজিবের সাথে তার ঘনিষ্ঠতার কথাও তিনি বলতে চেয়েছেন বারবার তার উপস্থাপনায়। কিন্তু আমরা জানি 1954 সালে শাইখ সিরাজের জন্ম। 1971 সালে দেশ স্বাধীন যখন হয় তখন তার বয়স মাত্র 17। শেখ মুজিব 72 থেকে 75 যে শাসনামল, তখন তার বয়স ছিল 18 থেকে 21। সেই সময় শেখ মুজিবের সঙ্গে তার ঘনিষ্ঠতার কোনো সুযোগ এবং সেটি উপস্থাপনা করে সুবিধা নেওয়া, এটি নিশ্চয়ই একটি প্রতারণামূলক আচরণ, এটি আমরা ভাবতেই পারি। 28 বছর বয়সে 1982 সালে বিটিভিতে মাটি ও মানুষের মধ্য দিয়ে শাইখ সিরাজের এই কৃষি সম্পর্কিত বিষয় সামনে আসে। 1996 সাল পর্যন্ত তিনি বিটিভিতে এই অনুষ্ঠানটি পরিচালনা করে যথেষ্ট প্রশংসিতই হয়েছেন, সত্য বললে এভাবেই বলতে হবে। 96 থেকে তিনি চ্যানেলের মালিক হলেন এবং হৃদয় ও মাটি মানুষ এই নিয়ে তিনি চ্যানেল আইতে অনুষ্ঠান করা শুরু করলেন। পরবর্তীতে সুযোগ পেয়ে শাইখ সিরাজ তার গোপালগঞ্জ পৈতৃক নিবাস এই সুবিধাকে কাজে লাগিয়ে আওয়ামী দালালিতে কতটা নিয়োজিত ছিলেন সেটি নিশ্চয়ই দর্শকদের ভুলে যাওয়ার কথা না। শাইখ সিরাজ এখন যদি আবার কোনো কারণে প্রিভিলেজড হন, শাইখ সিরাজের বিগত দিনের ইতিহাস বলে তিনি নির্মোহভাবে দেশের স্বার্থে, দেশের কোনো জনবান্ধব সরকারের স্বার্থে তিনি এই কাজে নিয়োজিত হন, এটি বিশ্বাস করার কোনো সুযোগ নাই। এই কৃষিকার্ড বিতরণ নিয়ে শাইখ সিরাজের এই অবস্থানটা দেশের বিপুল জনগোষ্ঠী সমালোচনার দৃষ্টিতে দেখেছেন এবং এই বিগত দিনের ফ্যাসিবাদী আমলের সুবিধাভোগীরা আবার বর্তমান সরকারের নৈকট্য লাভের জন্য নানা মাধ্যম তারা খুঁজে পেয়েছেন। এই মাধ্যমগুলো কারা
তারা বর্তমান সরকার বা বিএনপির জন্য কতটুকু সুবিধা এনে দেবেন অথবা কতটুকু বিড়ম্বনা তৈরি করবেন, এই বিষয়গুলো বিএনপির প্রতি যারা সহানুভূতিশীল, বর্তমান সরকারকে যারা সফল দেখতে চান, তাদের মনে কিন্তু এই প্রশ্নটি উঠেছে। ফলে এই প্রশ্ন সম্পর্কে দেশের সর্বোচ্চ জায়গা থেকে যারা সরকার পরিচালনার দায়িত্বে আছেন, অন্যান্য যারা এই বিষয়ে কার্যকর শীর্ষ ব্যক্তিত্ব কর্তৃত্বে আছেন, তারা নিশ্চয়ই মনোযোগী হবেন, এমনটি আমরা প্রত্যাশা করি।